প্রি অ্যাডমিশন ক্যান্ডিডেট টার্গেট সিইউ ইউনিটের স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই অধ্যায়টি নিয়ে। ভাই, তোমার টার্গেট যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট হয়ে থাকে, কষ্ট করে এই ক্লাসটি দেখো। অল্প সময়ের মধ্যে এই অধ্যায়টি আমি তোমাদের কভার করে দেব এবং এই ক্লাসটি দেখার পর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে নোটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, এগুলোর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় আর কোনো প্রশ্নই আসবে না। ঠিক আছে, এটা একদম লিখে নাও যে এগুলোর বাইরে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আর কোনো প্রশ্নই আসবে না। তোমরা যে চ্যাপ্টারেই পড়ো না কেন, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্ট পড়ার মূল উদ্দেশ্য এবং মূল প্যাটার্নটা আগে তোমাদের বুঝতে হবে। প্রশ্ন প্যাটার্ন, তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন, আগে তোমাকে বুঝতে হবে যে তুমি যেখানে ভর্তি পরীক্ষা দিবে সেই জায়গার প্রশ্ন প্যাটার্নটা কিরকম হয়। একটা চ্যাপ্টার যখন শুরু করবো, অবশ্যই তুমি যদি ঢাবিতে পরীক্ষা দাও, ঢাবির প্রশ্ন ব্যাংক দেখতে হবে। ছবিতে দাও, ছবির প্রশ্ন ব্যাংক দেখতে হবে। ঠিক তোমাদের টার্গেট যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, ভাই, অবশ্যই আগে তোমাদের একটা অধ্যায় পড়া শুরু করার আগে আগে ওই অধ্যায়ের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কোন কোন টপিক গুলো এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। ভাই, অ্যাডমিশন সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে, এই গুরুত্বপূর্ণ সময়ে অহেতুক পড়াশোনা করে সময় নষ্ট করার মতো সময় নাই। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে বড়জোর এমসিকিউ আসে একটা থেকে দুইটা। সুতরাং এই একটা থেকে দুইটা এমসিকিউ পড়ার জন্য একদম লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খানু সবকিছু পড়া লাগে না ভাই। স্পেসিফিক কিছু বিষয়, স্পেসিফিক কিছু টপিক পড়লেই কিন্তু একটা চ্যাপ্টার কাভার হয়ে যায়। সো আগে দেখো, আমরা 10 বছরের প্রশ্ন এখানে আমি লিখে রাখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আমি আবারও বলতেছি, রিসেন্ট কিন্তু এখন থেকে এই অধ্যায় থেকে তেমন প্রশ্ন আসতেছে না, বড়জোর একটা এমসিকিউ। লাস্ট 25-26 শিক্ষাবর্ষে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু তার মানে এই না যে এই অধ্যায়টা আমরা স্কিপ করব। এই অধ্যায়টা অনেক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আমরা অনেকে এটাকে সহজ মনে করে স্কিপ করে যাই, কিন্তু না, এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এখন দেখো, লাস্ট 10 বছরের প্রশ্নগুলো একটু তোমরা পড়লেই মোটামুটি একটু আইডিয়া পাবা যে এই অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে। প্রথমেই দেখো, প্রশ্নটা ক্রোমিক অ্যাসিড দ্বারা কাঁচপাত্র পরিষ্কার করার সময় মূলত কোন বিক্রিয়া ঘটে। এখানে মূলত জারণ বিক্রিয়া ঘটে। কোনটি অদাহ্য পদার্থ? নাইট্রোজেন হচ্ছে অদাহ্য পদার্থ, এই যে হাইড্রোজেন, বেনজিন, ইথার, এগুলো হচ্ছে আমাদের দাহ্য পদার্থ। হ্যান্ড স্যানিটাইজারের প্রধান উপাদান কোনটি? ইথানল। 4 ডিজিট ব্যালেন্স দিয়ে কি পরিমাণ সূক্ষ্মভাবে মাপ করা যায়? 0.0001 গ্রাম। সর্বোত্তম পরিষ্কারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় ভাইয়া ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কোনটি? এই যে Kr2 পটাশিয়াম ডাইক্রোমেট, C2 K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, H2SO4, K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। এই মিশ্রণটাকে আমরা কি বলবো? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ঠিক আছে, তারপর দেখো, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর উদাহরণ মনে রাখতে হবে। তারপর দেখো, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কোনটি? এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হচ্ছে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এই পুরো আমাদের বিক্রিয়াটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এবং সর্বোত্তম পরিষ্কারক হিসেবে কিন্তু ব্যবহার করা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। চোখে অ্যাসিড লাগলে কোনটি ব্যবহার করা হয়? চোখে অ্যাসিড লাগলে বা ক্ষার লাগলে কোনটি ব্যবহার করা হয়? এই উদাহরণগুলো আমরা শর্ট ভাবে মনে রাখবো। যেমন যদি চোখে অ্যাসিড লাগে, তখন আমরা সেটাকে প্রশম করার জন্য সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আমরা ব্যবহার করি। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপর দেখো, বুলেটের সাহায্যে কি পরিমাণ মাপা যায়? বুলেটের সাহায্যে 0.1 ml মাপা যায়। 0.1 ml মাপা যায়। ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ব্যবহার করা হয়? ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ভাইয়া জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। তো এই হচ্ছে ভাইয়া, এই হচ্ছে লাস্ট 10 বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নের অ্যানালাইসিস। এখন আমি এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ নোট দেব, ভাই, তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন, এর বাইরে কিচ্ছু আসবে না। ঠিক আছে, সুতরাং যা যা গুরুত্বপূর্ণ সবকিছু নোট করে নাও। ল্যাবরেটরি অধ্যায়টার জন্য আসলে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমার এই সম্পূর্ণ ক্লাসটাতে তোমরা একটা গুছানো নোট পাবা। এই নোটটা তোমরা ভালোভাবে ক্লাসটা দেখার পর নোটটা তোমরা খাতার মধ্যে করবা এবং এই নোটটা রেখে দিবা। বিশেষ করে এটা বারবার রিভাইজ করবা, বারবার প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। আর এবং নিয়মিত তোমরা যদি এক্সামের মধ্যে থাকো, একটা সঠিক দিক নির্দেশনার মধ্যে থাকো, তাহলে আর কিছু লাগবে না ভাই। এখানে ওভারঅল এই অধ্যায়ের যা কিছু দরকার সব কিন্তু এই ক্লাসের মধ্যে কিন্তু আলোচনা করা হচ্ছে, এবং এর বাইরে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই না।
সো এখানে দেখো আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করছি এই অধ্যায়ের একটা মোস্ট গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাই গ্লাভস। ঠিক আছে, গ্লাভস। সো বিভিন্ন ধরনের এখানে গ্লাভস নিয়ে আলোচনা করা হয়েছে। গ্লাভস হচ্ছে জিটেক্স গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, নাইট্রাইল গ্লাভস, তারপর হচ্ছে তোমার নিউপ্রিন গ্লাভস। সো শর্টকাট ভাবে আমরা প্রত্যেকটা গ্লাভসের জাস্ট কিছু বৈশিষ্ট্য মনে রাখবো। যেমন জিটেক্স গ্লাভসটা কি ভাইয়া? জিটেক্স গ্লাভস হচ্ছে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়, এবং জিটেক্স গ্লাভসের বিকল্প রূপে ব্যবহার করা হয় তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে কি ব্যবহার করা হয়? জিটেক্স গ্লাভস। ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে ভাইয়া? আমি একটু আগেই তোমাদের দেখাইছি যে এটা কিন্তু একটা ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন ছিল, যে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ব্যবহার করা হয়? জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। জিটেক্স গ্লাভসের বিকল্প রূপে কি ব্যবহার করা হবে, বা কোনটির বিকল্প রূপে জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়? এই যে অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহার করা হয় জিটেক্স গ্লাভস। এবার আসি নাইট্রাইল গ্লাভস। এই নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে যে ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত গ্লাভস হচ্ছে নাইট্রাইল গ্লাভস। এবং মনে রাখবা নাইট্রাইল গ্লাভসের মধ্যে প্রোটিন থাকে না, সুতরাং এখানে অ্যালার্জি সৃষ্টি হয় না। এখানে প্রোটিন থাকে না, অ্যালার্জি সৃষ্টি হয় না, মাথায় রাখবা। এবং এটার বিকল্প হচ্ছে ভাইয়া, এটার বিকল্প হচ্ছে ল্যাটেক্স গ্লাভস। এখানে প্রোটিন থাকবে এবং অ্যালার্জি সৃষ্টি হবে। দেখো নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে ভাইয়া ল্যাবরেটরির সবচেয়ে ব্যবহৃত গ্লাভস। যদি তোমাদের কেউ বলে যে আমরা ল্যাবরেটরিতে কোন গ্লাভস ব্যবহার করে থাকি, ডিরেক্ট বলবা যে নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভসটার মধ্যে প্রোটিন থাকে না, সুতরাং অ্যালার্জির সৃষ্টি হয় না। কিন্তু ল্যাটেক্সে প্রোটিন থাকবে, অ্যালার্জির সৃষ্টি হবে। চামড়ায় ক্ষয় এবং বৈদ্যুতিক শক থেকে বাঁচার জন্য, চামড়ার ক্ষয় এবং বৈদ্যুতিক শক থেকে বাঁচার জন্য আমরা ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করি। তারপর দেখো এই নাইট্রাইল গ্লাভসটা মূলত কোথা থেকে উৎপন্ন করা হয়? অ্যাক্রাইলোনাইট্রাইল। এটা কিন্তু অ্যাক্রাইলোনাইট্রাইলের কিন্তু সংকেত CH2CHCN। অ্যাক্রাইলোনাইট্রাইল বা বিউটাডাইআইনের কোপলিমার থেকে এই নাইট্রাইল গ্লাভসের বা নাইট্রাইলের সৃষ্টি হয় বা উৎপত্তি হয়। ঠিক আছে, অ্যাক্রাইলোনাইট্রাইলের কোপলিমার থেকে তৈরি হয় মূলত। এটা মাথায় রাখবে একটু। এটা কিভাবে আসতে পারে? যে অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত লেখো, অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত CH2CHCN। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো ভাইয়া। তারপর দেখো আমাদের গ্লাভস রিলেটেড সবকিছু গেল। এখানে আছে নিউপ্রিন গ্লাভসটা হচ্ছে ভাইয়া মৃদু ক্ষয়কারক পদার্থ বা জৈব দ্রাবক পদার্থ নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। জৈব যৌগের যত ধরনের কার্যকলাপ আছে সব ধরনের কাজ করার সময় আমরা এই নিউপ্রিন গ্লাভসটা ব্যবহার করি। তার মানে জৈব দ্রাবক নিয়ে কোনো কাজ করার সময় আমরা যে গ্লাভসটা ব্যবহার করি সেটা হচ্ছে নিউপ্রিন গ্লাভস। তো ওভারঅল আমাদের গ্লাভস টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি আবার তোমাদের এই টপিকটা নিয়ে একটু শর্টকাট যদি আলোচনা করার চেষ্টা করি, দেখো গ্লাভস হচ্ছে, একটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস, জিটেক্স গ্লাভস, তারপর হচ্ছে তোমার নিউপ্রিন গ্লাভস, আর একটা হচ্ছে ল্যাটেক্স গ্লাভস। ঠিক আছে, আরো গ্লাভস আছে যেমন পলিভিনাইল, পিভিসি গ্লাভস, এগুলো আছে, এত কিছু লাগবে না। তো জিটেক্স গ্লাভসটা হচ্ছে ভাইয়া ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহার করা হয়। নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত গ্লাভস, এবং নাইট্রাইলের মধ্যে প্রোটিন থাকে, এজন্য অ্যালার্জি সৃষ্টি হয়। এবং ল্যাটেক্সে প্রোটিন থাকে না, এজন্য অ্যালার্জি সৃষ্টি হয় না। চামড়ার ক্ষয় এবং বৈদ্যুতিক শক থেকে বাঁচানোর জন্য ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। নিউপ্রিন গ্লাভসটা মূলত জৈব দ্রাবক নিয়ে কাজ করার সময় নিউপ্রিন গ্লাভসটা আমরা ব্যবহার করে থাকি। গ্লাস কাজ দুই প্রকার। আমাদের কাজ কয় প্রকার? কাজ হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, কাজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে পাইরেক্স। ঠিক আছে, সো সফট আমাদের একটা দেখো সফট আর একটা পাইরেক্স। তো এটা থেকে কিভাবে প্রশ্ন আসে ভাইয়া? এটা থেকে প্রশ্ন আসে মূলত যে নিচের কোনটি বা কোন জিনিসটি যে তোমার হচ্ছে সফট গ্লাস দ্বারা তৈরি বা পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি। কাঁচ, নল, বিকার, ফানেল, কনিক্যাল ফ্লাস্ক, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কনিক্যাল ফ্লাস্ক কোন কাজ দিয়ে তৈরি, বা পাইরেক্স গ্লাস দিয়ে বা পাইরেক্স কাঁচ দিয়ে কোন উপাদানটি তৈরি। তো আমরা জাস্ট একটা পার্ট মনে রাখবো, যে কাঁচ, নল, টেস্ট টিউব, ওয়াশ গ্লাস, যে হচ্ছে প্রাথমিক অবস্থায় যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যে টেস্ট টিউব, ওয়াশ গ্লাস, কাঁচ, নল, এইগুলো ব্যবহারের জন্য ভাইয়া মূলত আমরা সফট গ্লাস ব্যবহার করে থাকি। কিন্তু পরীক্ষাগারে যে বেশি ধরনের যে জটিল ধরনের আমরা রাসায়নিক বিক্রিয়ার কাজে যে ধরনের যে আমরা পাত্রগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে মূলত পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি। যেমন কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, এগুলো হচ্ছে আমাদের পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি। তারপর দেখো পাইরেক্সের সংকেতটা বই থেকে মাথায় রাখবা। এটা কিন্তু বইয়ের যে দাগানো লাইন আছে ভাইয়া সেখানে আছে, এবং শক্ত গ্লাসের সংকেতটাও মাথায় রাখবে। এই দুইটা সংকেত কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়া দ্রবণ দিয়ে কাচ যন্ত্র পরিষ্কার করা হয়। তার মানে কাচ যন্ত্র পরিষ্কার করার জন্য কোনটির দ্রবণ ব্যবহার করা হয়? অ্যামোনিয়ার দ্রবণ ব্যবহার করা হয়। তারপর দেখো K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের এই যে দ্রবণটাকে আমরা কি বলবো ভাইয়া? K2Cr2O7 অর্থাৎ ডাইক্রোমেট এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে আমরা বলবো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এবং মাথায় রাখবা
ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এবং ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হচ্ছে K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। এবং মাথায় রাখবা যে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ থাকে এখানে 40 ml, 40 ml, এবং ক্রোমিক অ্যাসিডের তোমার হচ্ছে ডাইক্রোমেটের পরিমাণ থাকে 4 গ্রাম থাকে, এবং পানির পরিমাণও থাকবে 40 ml। ঠিক আছে, এই পরিমাণটা একটু বই আছে, তোমরা দেখে নিবে। এই যে জাস্ট 40 আর একটা হচ্ছে 4 গ্রাম। রাইডার ধ্রুবক হিসেবে দুইটা একক ব্যবহার করা হয়, একটা 5 মিলিগ্রামের জন্য, একটা 10 মিলিগ্রামের জন্য। 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকের এককটা হচ্ছে 0.00301 গ্রাম, আর 10-এর জন্য হচ্ছে 302 গ্রাম। এটা একটু মাথায় রাখবা। তারপর দেখো স্ট্যান্ডার্ড পদার্থ। এই স্ট্যান্ডার্ড পদার্থ টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে ভাইয়া, যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ, বা নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ, বা নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। তার মানে আমরা যে কোনো একটা পার্ট মনে রাখবো। মাথায় রাখবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর প্রত্যেকটার মধ্যেই কার্বন আছে। কি আছে? কার্বন আছে। কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর মধ্যে কার্বন নাই, যেমন হচ্ছে HCl, এটা কিন্তু সিএল ভাই, এটা কার্বন ধরবে না, এটা হচ্ছে ক্লোরিন। HCl, সালফিউরিক অ্যাসিড, H2SO4, ঠিক আছে, যত কিছু আছে এগুলো হচ্ছে সব আছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হচ্ছে যেমন সোডিয়াম তোমার হচ্ছে পটাশিয়াম, এটা Na2, এই যে দেখো H2C2O7, ঠিক আছে, H2C2O7, এইগুলো হচ্ছে আমাদের কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে অবশ্যই কার্বন থাকবে। সুতরাং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর উদাহরণ যে আমাদের বইয়ে চার্ট আকারে আছে, সেই উদাহরণগুলো ভাই একটু কষ্ট করে দেখে নিবে। আমি জাস্ট তোমাদের ধরাই দিতেছি যে একটা চ্যাপ্টারের জন্য কোন কোন বিষয়গুলো পড়বো। আমরা জাস্ট প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের যে কোনো একটা পার্ট মনে রাখবো। মাথায় রাখবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর মধ্যে কার্বন থাকে এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর মধ্যে কার্বন থাকে না। ঠিক আছে। মোলার দ্রবণ কত ভাইয়া? মোলার দ্রবণ মানে হচ্ছে 1m, সেমিমোলার দ্রবণ মানে হচ্ছে 0.5m, ডেসিমোলার মানে হচ্ছে 0.1m, ঠিক আছে, এবং সেন্টিমোলার হচ্ছে 0.01m। তো এই যে মোলার দ্রবণ, এই যে এই এককগুলো মাথায় রাখবা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সেমিমোলার, নিচের কোনটি ডেসিমোলার, নিচের কোনটি সেন্টিমোলার। সো এগুলো মাথায় রাখবো। মোলার মানে হচ্ছে 1m, সেমিমোলার মানে হচ্ছে 0.5m, ডেসি হচ্ছে 0.1m, সেন্টি হচ্ছে 0.01m। ঠিক আছে। পরিমাপক যন্ত্র এই অধ্যায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরিমাপক যন্ত্রগুলোর মধ্যে বুরেট আছে, পিপেট আছে, কনিক্যাল ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার, ভাই সবকিছু লাগবে না। ঠিক আছে। এখানে দেখো আমি জাস্ট একটা তোমাদের ক্রম দিয়ে রাখছি। সবচেয়ে কম কোনো কিছু যদি তুমি পরিমাপ করতে যাও তাহলে তুমি বুরেট ব্যবহার করবা। বুরেটের থেকে একটু যদি বেশি কিছু, যদি তুমি বড় কিছু মাপতে যাও তাহলে পিপেট ব্যবহার করবা। তার থেকে বেশি যদি মাপতে যাও তাহলে তুমি বিকার ব্যবহার করবা। জাস্ট এই রেঞ্জটা মাথায় রাখবা। তার মানে সূক্ষ্মতম বস্তু যদি পরিমাপ করার কথা বলে, যে সূক্ষ্মভাবে যদি কোনো কিছু পরিমাপ করতে বলে, কোন যন্ত্র ব্যবহার করবা? তুমি বুরেট যন্ত্র ব্যবহার করবা। ঠিক আছে। মেজারিং সিলিন্ডার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানি পরিমাপের ক্ষেত্রে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। কোনটির ক্ষেত্রে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়? নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানি পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার। মেজারিং ফ্লাক্সটা কি করা হয় ভাইয়া? প্রমাণ দ্রবণ তৈরি করার ক্ষেত্রে প্রমাণ দ্রবণ রিলেটেড যেখানেই প্রমাণ দেখবে সেখানেই মেজারিং ফ্লাক্স, যে প্রমাণ জাতীয় যদি কোনো কিছু দ্রবণ থাকে যে এটা পরিমাপে কোনটি ব্যবহার করা হয়, এটা পরিমাপে মেজারিং ফ্লাক্স ব্যবহার করা হয়। পিপেট কোথায় ব্যবহার করা হয় ভাইয়া? একটা পাত্র থেকে আর একটা পাত্রে দ্রবণ যখন তুমি স্থানান্তর করবা, এই স্থানান্তরের জন্য আমরা পিপেটটা ব্যবহার করে থাকি। এমএসডিএস এর পূর্ণরূপটা কিন্তু মাথায় রাখবে, এটা মেডিকেলে আসা একটা প্রশ্ন। দেখো এই একটা অধ্যায়ে আসলে যত তথ্য দরকার, যত কিছু লাগবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য, সবকিছুই ওভারঅল আমার এই ক্লাসটাতে থাকতেছে। সুতরাং প্রত্যেকটা বিষয়ে তোমরা গুরুত্ব সহকারে নোট করো। দেখো এমএসডিএস হচ্ছে, এটা আমাদের মেডিকেলে আসা একটা প্রশ্ন ছিল, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এটা জাস্ট এই যে পূর্ণরূপটা একটু মাথায় রাখবা। মিথিলেটেড স্পিরিট, এই মিথিলেটেড স্পিরিটে ইথানলের পরিমাণ থাকে হচ্ছে 95.6% এবং পানির পরিমাণ থাকে 4.4। প্রশ্ন আসে, এগুলোর বাইরে ভাই প্রশ্ন আসে না। দেখো এখানে কয়েকটা জাস্ট লাইন লিখে রাখছি, এগুলো থেকে গত বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে। সবচেয়ে বেশি আসছে এই কঠিন শুষ্ককারক পদার্থ থেকে। পরীক্ষায় আসলে প্রশ্ন আসে কিভাবে, নিচের কোনটি কঠিন শুষ্ককারক হিসেবে ব্যবহার করা হয়, বা নিচের কোনটি তরল শুষ্ককারক হিসেবে ব্যবহার করা হয়, নিচের কোনটি দাহ্য, নিচের কোনটি অদাহ্য, নিচের কোনটি ব্যবহারে মানুষের এনজাইমের কার্যক্ষমতা নষ্ট হয়। সো এইগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ভাই অনেক গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম লিখে রাখছি বুনসেন বার্নার। এই টপিকটা থেকে কি পড়বা? বুনসেন বার্নারের দুইটা অংশ, একটা হচ্ছে অনুজ্জ্বল পার্ট, একটা হচ্ছে অনুজ্জ্বল পার্ট,
আর একটা হচ্ছে উজ্জ্বল পার্ট, একটা হচ্ছে উজ্জ্বল পার্ট। ঠিক আছে, এটা থেকে আর বেশি কিছু লাগবে না ভাই। শুষ্ককারক পদার্থগুলোর মূলত কি হিসেবে ব্যবহার করা হয়? ডেসিকেটর এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এবং কঠিন শুষ্ককারক পদার্থগুলোর নাম কিন্তু মাথায় রাখতে হবে, যেমন অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, সাদা দানাদার, ফসফরাস পেন্টাঅক্সাইড P2O5 এবং সিলিকা। ঠিক আছে, সিলিকা মানে হচ্ছে SI মানে সিলিকনের অক্সাইড। এবং ক্লোরিন, ক্লোরিন কি হিসেবে ব্যবহার করা হয় ভাই? ক্লোরিন কিন্তু হচ্ছে গ্যাসীয় জারক। যদি বলে যে গ্যাসীয় জারক কোনটি, অপশন হচ্ছে তোমার নিয়ন, হিলিয়াম, ক্লোরিন ইত্যাদি ইত্যাদি, আর্গন। তো এই ধরনের প্রশ্নগুলো মূলত ভাই এই যে এই অধ্যায় থেকে করা হয়ে থাকে। এই ক্লোরিন, ক্লোরিন গ্যাস কিন্তু এটা হচ্ছে গ্যাসীয় জারক হিসেবে ব্যবহার করা হয়, গ্যাসীয় জারক হিসেবে ব্যবহার করা হয়। গ্যাসীয় জারক গ্যাস হচ্ছে কোনটি? ক্লোরিন গ্যাস। প্রাণীদেহে এনজাইমের কার্যক্ষমতা নষ্ট করা হচ্ছে এই যে লেট, Pb2+, এই যে Pb2+, ক্যাডমিয়াম 2+, এবং হচ্ছে আমাদের পারদ 2+, মার্কারি। ঠিক আছে, 2+। এই ভাই এই তিনটা উদাহরণ মাথায় রাখবা, বিশেষ করে এই তিনটা উদাহরণ কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিচের কোনটি প্রাণী দেহের এনজাইমের ক্ষমতা নষ্ট করে? পাশাপাশি এই অধ্যায়ের শেষে দেখবা বিভিন্ন সিম্বল আছে, বিভিন্ন প্রতীক আছে, অর্থাৎ প্রতীকগুলোর একটু তোমরা প্রতীকগুলো দেখে নিবা যে কোন প্রতীককে কি দ্বারা প্রকাশ করতেছে। কোনটি দাহ্য প্রতীক, কোনটি হচ্ছে ট্রিফয়েল, কোনটি ক্ষতিকারক, কোনটি হচ্ছে অধিক দাহ্য, ক্ষয়কারক। এইগুলোর প্রত্যেকটার যে চিহ্নগুলো আছে ভাইয়া, এই চিহ্নগুলো তোমরা একটু দেখবা এবং এইগুলোর একটু ব্যবহার দেখবা, কোনটার কারণে কোন রোগ হচ্ছে, কোনটার কারণে কোনটা হচ্ছে, মানে কাজগুলো দেখবা। আর এদের যে চিহ্নগুলো আছে, চিহ্নগুলোর পরিচয়গুলো মনে রাখবা। বিশেষ করে ভর্তি পরীক্ষায় কিন্তু এইগুলোই কিন্তু আসে। ওভারঅল এই অধ্যায়টিতে যে তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম, এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই অধ্যায়টি থেকে এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বিশেষ করে আর কোনো প্রশ্ন আসবে না ভাই। বড়জোর একটা MCQ আসতে পারে এই অধ্যায় থেকে, বড়জোর একটা MCQ আসতে পারে। লাস্ট 2 বছরে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে, লাস্ট তোমার 24-25 এবং 25-26 শিক্ষাবর্ষে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। সুতরাং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় এর বাইরে কিছু আসবে না। যদিও একটা MCQ আসে, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগুলোই আসবে। সুতরাং এই নোটটা ভালোভাবে তোমরা খাতার মধ্যে নোট করবা, যেন পরীক্ষার সময়, পরীক্ষার আগে জাস্ট 5-7 মিনিটেই তোমরা বারবার মানে 5-7 মিনিটের মধ্যে সবকিছু রিভিশন দিতে পারো। নোট করা অনেক ভালো ভাই। নোট করে যখন রাখবা, তোমরা যদি ফোনের মধ্যে PDF গুলো থাকে, জাস্ট 5-7 মিনিট দেখলেই কিন্তু তোমার সবকিছু কিন্তু মানে আয়ত্ত হবে। তো কথা হচ্ছে যে আমাদের এই সেকেন্ড টাইমের যে প্রস্তুতি বলো বা অ্যাডমিশনে চান্স পাওয়ার মূল বিষয়টা হচ্ছে সবকিছুর সাথে তোমাকে অ্যাটাচ থাকতে হবে। তুমি একটা চ্যাপ্টার যদি 2 দিন পরে, যদি 3 দিন অন্য কিছু পড়ো, দেখা যাবে অটোমেটিক এই অধ্যায়ের সবকিছু তুমি গুলাই ফেলতেছো। এমনটা করা যাবে না। আমাদের প্রতিনিয়ত সবকিছু রিভিশনের মধ্যে রাখতে হবে। প্রতিনিয়ত প্রতিনিয়ত তোমাকে একটু একটু, তুমি আজকে যতটুকু পড়তে সময় লাগতেছে ভাই, নেক্সট পড়তে তো এই সময় এতটুকু লাগবে না। আজকে তোমার একটা চ্যাপ্টার পড়তে 2 ঘন্টা লাগতেছে, নেক্সট ওই অধ্যায়টা পড়লে আবার তোমার 1 ঘন্টা লাগবে। আবার যদি পরে পড়ো দেখা যাবে 30 মিনিট লাগতেছে, আবার যদি পড়ো 20 মিনিট লাগতেছে। তার মানে প্রতিনিয়ত তোমাকে রিভিশনের মধ্যে থাকতে হবে ভাই, প্রতিনিয়ত রিভিশনের মধ্যে থাকতে হবে। যাই হোক, এই অধ্যায়টি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগুলোই পড়ো। ভাইয়ের এক্সাম বেসে তোমরা এক্সাম দাও, ইনশাআল্লাহ এর বাইরে আর কিচ্ছু লাগবে না। সো ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।